ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আক্তার, প্রভাষক ইতিহাস বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের ইংল্যান্ডের ইতিহাস বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসের নাম হচ্ছে চার্টিস্ট আন্দোলন। এই চার্টিস্ট আন্দোলন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার রাজত্বের প্রথম দিকে প্রজাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এ অসন্তোষ 1838 খ্রিস্টাব্দে প্রজা সনদ বিষয়ক আন্দোলন হিসাবে আত্মপ্রকাশ করে। ইতিহাসে এটি চার্টিস্ট আন্দোলন নামে পরিচিত। চার্টিস্ট আন্দোলন ইংল্যান্ডের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার ছবি। এটা ইংল্যান্ডের মানচিত্র। এটা হচ্ছে দ্য চার্টিস্ট মুভমেন্ট, অর্থাৎ ইংল্যান্ডে যে চার্টিস্ট আন্দোলন হয়েছিল সেই সময়কার ছবি, চার্টিস্ট আন্দোলনের ছবি। এখন আলোচনা করব চার্টিস্ট আন্দোলনের প্রকৃতি। চার্টিস্ট আধুনিক পৃথিবীতে এই আন্দোলনই প্রথম অনুমোদিত আন্দোলন। এই চার্টিস্ট আন্দোলন পরিচালনা করেছিল শ্রমিকরা। ঐতিহাসিকদের মতে চার্টিস্ট আন্দোলন একটি বৈপ্লবিক আন্দোলন, কারণ এর উদ্দেশ্য ছিল সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে নতুন সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। আবার কারো কারো মতে চার্টিস্ট আন্দোলনকে বৈপ্লবিক আন্দোলন বলা সঠিক নয়, কারণ বৈপ্লবিক আন্দোলনের বৈশিষ্ট্যসমূহ অর্থাৎ ক্ষিপ্রতা, দৃঢ়তা ও শক্তি এ আন্দোলনে ছিল না। বৈপ্লবিক আন্দোলনের মতো এটি ব্যাপক ভীতি সৃষ্টি করেনি বা সরকারও কঠোরভাবে এ আন্দোলন দমন করেনি। ওয়াটার্সের মতে চার্টিস্ট আন্দোলন ছিল রাজনৈতিক সংস্কারের আবরণে একটি সামাজিক বিপ্লবের প্রচেষ্টা। এখন আলোচনা করব চার্টিস্ট আন্দোলনের কারণ। চার্টিস্ট আন্দোলনের পিছনে অনেক কারণ বিদ্যমান ছিল। বস্তুত অনেক দিনের পুঞ্জীভূত অসন্তোষের কারণেই চার্টিস্ট আন্দোলনের সূত্রপাত হয়। এ অসন্তোষ সমূহকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক। প্রথমে আলোচনা করব চার্টিস্ট আন্দোলনের অর্থনৈতিক কারণ সম্পর্কে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতির সাথে সাথে ইংল্যান্ডের জনশূন্য স্থানে বড় বড় শহর গড়ে ওঠে এবং দেশের নানা স্থানে কলকারখানা স্থাপিত হয়। ফলে দেশের ধন সম্পদ ভীষণভাবে বৃদ্ধি পায়। কিন্তু বর্ধিত এ ধন সম্পদের সুবিধা সকল লোক পায়নি। অল্প কয়েকজন শিল্পপতি ও ব্যবসায়ী মূলধন খাটিয়ে লাভের অধিকাংশ হস্তগত করতে থাকে। অপরদিকে শ্রমিকগণ যা পেত তাতে তাদের জীবন অতি কষ্টে অতিবাহিত হয়। ফলে শিল্পপতি ও পুঁজিপতিরা ক্রমাগত দিনের পর দিন শুধু বড়ই হতে থাকে, আর শ্রমিক শ্রেণী একই গতিতে ক্রমাগত আর্থিক বিপর্যয়ের মধ্যে পতিত হয়। এ কারণে ধনী ও দরিদ্রের মধ্যে সৃষ্টি হয় বিরাট ব্যবধান। শিল্প বিপ্লবের পর এ অবস্থার আরও অবনতি ঘটে, কারণ শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্প ধ্বংস হতে থাকলে দেশে বেকার সমস্যা বৃদ্ধি পায়। ফলে কারখানায় অত্যাধিক শ্রমিকদের ভিড়ের জন্য তাদের মজুরি কমে যায়। অন্যদিকে ফরাসি বিপ্লবের যুদ্ধের পর ব্যবসায়ে মন্দা হওয়াতেও শ্রমজীবীদের মজুরি কমে যায়। অথচ শস্যের অবাধ আমদানি না হওয়ায় খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পায়। এসব কারণে প্রজাসাধারণের দুঃখ, দুর্দশা ও অসন্তোষ বেড়ে যায়। এছাড়া উপর্যুপরি 2 বছর প্রজন্ম হতেও দরিদ্র জনসাধারণের এরূপ অন্নকষ্ট হয় যে তাদের সৈন্য দূরীকরণার্থে দেশব্যাপী এক আন্দোলন শুরু হয়। এখন আলোচনা করব
চার্টিস্ট আন্দোলনের সামাজিক কারণ সম্পর্কে। শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন শহর গড়ে ওঠায় গ্রামাঞ্চল থেকে কৃষক ও মজুরগণ শহরে এসে কারখানার কাজে যোগ দিতে থাকে। ফলে বহু গ্রাম জনশূন্য হয়ে পড়ে। ধন সম্পদের অসম বন্টনের ফলে দেশে ধনী ও দরিদ্র এ দুটি শ্রেণী গড়ে ওঠে। ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান এত বেশি ছিল যে ডিজরেলি বলেন, ইংল্যান্ডে দুটি জাতি বিদ্যমান, ধনী ও দরিদ্র। এ দু জাতির মধ্যে কোনো যোগাযোগ নেই। তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল ছিল না, এমনকি তারা একে অপরের সম্পর্কে সম্পূর্ণভাবেই অজ্ঞ ছিল। অর্থের অভাবে অধিকাংশ লোক মজুরের কাজ করে জীবনযাপন করত। নারী ও শিশুদেরকে অল্প বেতনে পাওয়া যেত বলে প্রত্যেক কারখানায় তাদের সংখ্যাই বেশি থাকত। তাদেরকে অনির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে হতো এবং তাদের খাওয়া থাকার সুবন্দোবস্ত ছিল না। কারখানার মালিকগণ সস্তায় পণ্য উৎপাদন পক্ষপাতী ছিলেন। দেশের কর্তৃপক্ষ মালিকদের কাজে হস্তক্ষেপ করতেন না। ফলে কারখানার মধ্যে দৈহিক ও নৈতিক অস্বাস্থ্যকর আবহাওয়ার সৃষ্টি হয়। এ কারণে দেখা যায় অনেক সামাজিক সমস্যা। সমাজে এ দুরবস্থা দূর করার জন্যও জনগণ ব্যস্ত হয়ে পড়ে। এখন আলোচনা করব চার্টিস্ট আন্দোলনের রাজনৈতিক কারণ নিয়ে। অর্থনৈতিক ও সামাজিক কারণ পরিবর্তন রাজনৈতিক জীবনেও পরিবর্তন ঘটায়। সম্পদের অসম বন্টনের জন্য ক্রমে ক্রমে রাজনৈতিক ক্ষমতা পুঁজিপতিদের হাতে চলে যেতে থাকে। ফলে শুরু হয় ধনী ও শ্রমিকদের মধ্যে স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্ব এবং দেখা দেয় জাতীয় জীবনে নতুন নতুন সমস্যা। এছাড়া 1832 খ্রিস্টাব্দে সংস্কার আইন বিধিবদ্ধ হওয়ার ফলে শ্রমিকদের অসন্তোষ বৃদ্ধি পায়। কারণ পার্লামেন্টের সংস্কারের জন্য শ্রমিকগণ মধ্যবিত্ত শ্রেণীর সাথে বহু কষ্ট স্বীকার ও নানা রকম নির্যাতন সহ্য করেছে। কিন্তু যখন সংস্কার আইন পাশ হয় তখন দেখা গেল যে এ আইনের বলে মধ্যবিত্ত শ্রেণীরই প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। শ্রমিকদেরকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে। তাদের কোনো ভোটাধিকার দেওয়া হয়নি। তাই রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত শ্রমিকদের ক্ষোভের অন্ত ছিল না এবং তাদের ধারণা হলো যে পার্লামেন্টের সদস্য নির্বাচন সম্বন্ধে আরও কতগুলো নতুন সংস্কার না হলে তাদের অবস্থার উন্নতি হবে না। এ পরিস্থিতিতে শ্রমিকগণ পার্লামেন্টারি ব্যবস্থার সংস্কারের জন্য আন্দোলন শুরু করে। কিন্তু 1838 খ্রিস্টাব্দে লর্ড রাসেল ঘোষণা করেন যে সংস্কার আইনই চূড়ান্ত ব্যবস্থা এবং ভোটাধিকার আর অধিকতর সম্প্রসারণ করা হবে না। এই ঘোষণায় শ্রমিকরা বিশেষভাবে উত্তেজিত হয় এবং তাদের আন্দোলন আরও জোরদার হয়। তো চার্টিস্ট আন্দোলনের এই অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কারণ ছাড়াও আরও কিছু বিষয় এই আন্দোলনেরকে ত্বরান্বিত করেছিল। এগুলোর মধ্যে হচ্ছে একটা, চার্টিস্টদের 6টি দাবি। 1838 খ্রিস্টাব্দে প্রজাদের এক সনদপত্র প্রস্তুত হয়। যারা এই সনদপত্রের পক্ষে ছিলেন তারা চার্টিস্ট নামে অভিহিত। চার্টিস্টরা উক্ত সনদপত্রে যেসব দাবি করেন তন্মধ্যে নিম্নলিখিত 6টি দাবি প্রধান। 1. প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। 2. সর্বসমক্ষে ভোট না দিয়ে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান। 3. প্রতি বছর পার্লামেন্ট আহ্বান। 4. জনসংখ্যার সমানুপাতে নির্বাচনী এলাকা নির্ধারণ। পার্লামেন্টের সদস্যের সম্পত্তি যোগ্যতা দূরীকরণ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভূসম্পত্তিশালী হন বা না হন, পার্লামেন্টের সদস্য নির্বাচিত হবার অধিকার প্রাপ্ত হবেন। এবং নাম্বার 6 হচ্ছে পার্লামেন্টের সদস্যগণকে বেতন প্রদান। চার্টিস্টদের 2টি দল। 1838 খ্রিস্টাব্দ থেকে দেশের সর্বত্র সভা ও শোভাযাত্রা হতে থাকে এবং দেশের নানা স্থানে দাঙ্গা হাঙ্গামা ও অশান্তির সৃষ্টি হয়। ইতিমধ্যে চার্টিস্টরা আবার 2 দলে বিভক্ত হয়ে পড়ে।
একদল নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করার পক্ষপাতী ছিল। এ দলের নেতা ছিলেন উইলিয়াম লভেট। অন্যদিকে আরেকটি দলের উদ্দেশ্য ছিল শক্তির বলে প্রয়োজন হলে সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে তাদের দাবি আদায় করা। চার্টিস্ট আন্দোলনের প্রাথমিক পর্যায়ে নিয়মতান্ত্রিক দলের প্রাধান্য ছিল, কিন্তু কালক্রমে যখন দেখা যায় নিয়মতান্ত্রিক দলের শান্তিপূর্ণ আন্দোলন সরকারের উপর কোনো রকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি, তখন থেকেই সশস্ত্র দল প্রাধান্য পেতে থাকে। এখন আলোচনা করব চার্টিস্ট আন্দোলনের গতি সম্পর্কে। চার্টিস্ট আন্দোলনের কেন্দ্র ছিল তিনটি: লন্ডন, বার্মিংহাম ও লিডস। প্রত্যেক কেন্দ্রে চার্টিস্ট আন্দোলনের নেতৃবৃন্দের নীতিতে আন্দোলনের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য প্রকাশ পায়। 1836 খ্রিস্টাব্দে লন্ডন শ্রমিক সমিতি নামে একটি সমিতি স্থাপিত হয়। এর উদ্দেশ্য ছিল শিক্ষা ও নিয়মতান্ত্রিক উপায়ে রাজনৈতিক সংস্কার করা। এখন আমরা প্রথমেই লন্ডন সম্পর্কে আলোচনা করছি। এই সমিতির নেতা লভেট নিয়মতান্ত্রিক উপায়ে দাবিসমূহ আদায় করতে ব্যর্থ হন। তিনি তার কার্যাবলীর জন্য কারারুদ্ধ হন। তবু তিনি শক্তি প্রয়োগ নীতি গ্রহণ করতে অস্বীকার করেন। শক্তি প্রয়োগ নীতির উদ্যোক্তাগণ 1837 খ্রিস্টাব্দে লন্ডন গণতান্ত্রিক সমিতি স্থাপন করেন। বার্মিংহামে টমাস অ্যাটউড বার্মিংহাম পলিটিক্যাল ইউনিয়ন নামক সমিতির পুনঃপ্রতিষ্ঠা করেন। এ সমিতি পূর্ববর্তীকালে সংস্কার আন্দোলন পরিচালনায় বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। যা হোক, অ্যাটউড একজন ব্যাংকার ছিলেন। তিনি মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্ব গ্রহণ করেন। তার মূল উদ্দেশ্য ছিল মুদ্রার সংস্কার করা। কিন্তু কালক্রমে চার্টিস্ট আন্দোলন গুরুতর রূপ ধারণ করলে অ্যাটউড তার প্রভাব হারিয়ে ফেলেন। এখন লিডসে আন্দোলনের যে গতি ছিল সেই সম্পর্কে আলোচনা করছি। লিডস শহর থেকে চার্টিস্ট আন্দোলনের নেতা ফিয়ারগাস ও কনার তার সংবাদপত্র দি নর্দার্ন স্টার বের করেন। সত্যিকার অর্থে তিনি ছিলেন একজন গণবক্তা। তিনি শক্তি প্রয়োগ নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি আন্দোলনকে সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণাধীনে রাখতে চেষ্টা করেন। তিনি তার স্বার্থসিদ্ধির জন্যই এ নিয়ন্ত্রণ ক্ষমতার লাভের প্রয়াসী ছিলেন। এখন বার্মিংহামে আন্দোলনের গতি কেমন ছিল সে সম্পর্কে আলোচনা করছি। 1839 খ্রিস্টাব্দে চার্টিস্টরা তাদের সংস্কারসমূহের প্রার্থনা সম্বলিত এক আবেদনপত্রে পার্লামেন্ট পেশ করেন, কিন্তু পার্লামেন্ট তার দাবি অগ্রাহ্য করে। ফলে শক্তি প্রয়োগ নীতিতে বিশ্বাসী চার্টিস্টগণ নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ পরিত্যাগ করে বার্মিংহামে দাঙ্গা হাঙ্গামা শুরু করে। অচিরেই এই আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বিশেষ করে নিউপোর্টে এ আন্দোলন ভীষণ আকার ধারণ করে। নিউপোর্টে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন জন ফ্রস্ট। তিনি জনকবন্দী নেতাকে যুদ্ধ করার জন্য নিউপোর্ট শহরে বলপূর্বক দখল করার চেষ্টা করেন, কিন্তু সৈন্যবাহিনীর প্রতিরোধের সম্মুখে তাদের চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। ফলে আন্দোলনও ব্যর্থতায় পর্যবসিত হয়। নিউপোর্টের ব্যর্থতার মধ্য দিয়ে শক্তি প্রয়োগ নীতিতে বিশ্বাসী চার্টিস্টদের আন্দোলন থেমে যায়। এখন আলোচনা করব চার্টিস্ট আন্দোলনের
ব্যর্থতার কারণসমূহ। চার্টিস্ট আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে সত্য কথা, কিন্তু একথা স্মরণ করতে হবে যে এ আন্দোলন ব্যর্থ হয়েছে এ কারণে নয় যে এর দাবিসমূহ অবাস্তব ও অযৌক্তিক ছিল, বরং আন্দোলনের নেতৃবৃন্দের বিপ্লবাত্মক পদ্ধতির জন্যই চার্টিস্ট আন্দোলন বিফল হয়। যাই হোক, চার্টিস্ট আন্দোলনের বিফলতার অনেক কারণ ছিল, এই কারণগুলো আলোচনা করছি। প্রথম কারণ, যোগ্য নেতৃত্বের অভাব। যোগ্য নেতৃত্বের অভাবই ছিল চার্টিস্ট আন্দোলনের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। আন্দোলনের নেতৃবৃন্দ জনসাধারণকে সঠিকভাবে অনুপ্রাণিত করতে সক্ষম হননি। তারা তাদেরকে সমস্যাসমূহ সম্যকভাবে উপলব্ধি করতে পারেননি। ফলে আন্দোলন প্রশ্নে নেতৃবৃন্দের মধ্যে দেখা দেয় মতপার্থক্য। নেতৃবৃন্দের এ মতপার্থক্য এবং তাদের মধ্যে বিরাজমান ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা আন্দোলনের ব্যর্থতার জন্য অনেকাংশে দায়ী ছিল। চার্টিস্ট আন্দোলন ব্যর্থতার 2 নম্বর কারণ হচ্ছে সমন্বিত উদ্দেশ্যের অভাব। চার্টিস্ট আন্দোলনের কোনো সমন্বিত উদ্দেশ্য ছিল না। ফলে চার্টিস্টরা নিজেদের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এবং এ কারণে আন্দোলন সুষ্ঠুরূপে পরিচালিত হতে পারেনি। এরূপ পরিস্থিতিতে যে কোনো আন্দোলনই ব্যর্থ হতে বাধ্য। তৃতীয় কারণ হচ্ছে উদ্দেশ্য ও কর্মপন্থার মধ্যে পার্থক্য। জনসাধারণ মূলত সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অসুবিধাসমূহ ভোগ করেছিল, কিন্তু চার্টিস্ট আন্দোলনের নেতৃবৃন্দ এ সত্যকে উপলব্ধি না করে জনগণের অসুবিধাসমূহ দূরীকরণার্থে রাজনৈতিক সমস্যার সমাধান নির্ধারণ করে। ফলে উদ্দেশ্য ও কর্মপন্থার মধ্যে পার্থক্য হেতু আন্দোলনের শক্তি নষ্ট হয়ে যায়। চতুর্থ কারণ হচ্ছে আন্দোলনের প্রতি জনসমর্থন হ্রাস। চার্টিস্ট আন্দোলনের উদ্দেশ্য যে মহৎ ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু চার্টিস্টদের গৃহীত হিংসাত্মক কার্যকলাপের প্রতি জনগণের সমর্থক ছিল না। রক্ষণশীল ইংরেজগণও আন্তরিকভাবে চার্টিস্টদেরকে সমর্থন করছিল না। এছাড়া ইতিমধ্যে শস্য আইন বাতিল এবং দরিদ্র আইন ও শ্রমিক আইন পাশ করার ফলে জনগণের দুঃখ দুর্দশার কিছুটা লাঘব হয়ে যায়। এ কারণে জনগণের মধ্যে আন্দোলন করার প্রেরণাও হ্রাস পায়, ফলে আন্দোলন ব্যর্থ হয়। 5 নম্বর কারণ হচ্ছে শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব। পূর্বে জনগণের দাবি আদায়ের ব্যাপারে শ্রমিক এবং মধ্যবিত্ত শ্রেণী একত্রে আন্দোলন করেছে এবং নির্যাতন সহ্য করেছে, কিন্তু নানাবিধ সংস্কারের ফলে দেখা যায় যে শ্রমিকদেরকে বঞ্চিত করা হয়েছে। অপরপক্ষে লাভবান হয়েছে মধ্যবিত্ত শ্রেণী। ফলে শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দেখা দেয় দ্বন্দ্ব এবং উভয় শ্রেণীর মধ্যে এই দ্বন্দ্বই ছিল চার্টিস্ট আন্দোলনের ব্যর্থতার বড় একটি কারণ। ষষ্ঠ কারণ হচ্ছে ট্রেড ইউনিয়ন আন্দোলনকারীদের সাথে চার্টিস্টদের অসহযোগিতা। ট্রেড ইউনিয়ন আন্দোলনকারীদের সাথে চার্টিস্টদের বিশেষ কোনো যোগাযোগ ছিল না বলে তারা চার্টিস্ট আন্দোলনকে সমর্থন করেনি। অথচ ট্রেড ইউনিয়ন আন্দোলন ছাড়া চার্টিস্ট আন্দোলন কৃতকার্য হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তো এগুলো ছিল চার্টিস্ট আন্দোলন ব্যর্থতার কারণ। এখন আলোচনা করব চার্টিস্ট আন্দোলনের নিয়ে মূল্যায়ন সম্পর্কে। আপাতত চার্টিস্ট আন্দোলন ব্যর্থ হলেও শেষ পর্যন্ত এর উদ্দেশ্য বিফল হয়নি। কালক্রমে চার্টিস্ট আন্দোলনের প্রধান 6টি দাবির মধ্যে 5টি দাবি গৃহীত হয়। শুধুমাত্র চার্টিস্টদের প্রতি বছর পার্লামেন্ট আহ্বানের দাবিটি গৃহীত হয়নি, কারণ দেখা গেছে যে
প্রতি বছর পার্লামেন্ট আহ্বান করা সহজসাধ্য নয় এবং কাম্য নয়। যা হোক, 1867, 1884, 1918 এবং 1928 খ্রিস্টাব্দের আইনসমূহের মাধ্যমে ইংল্যান্ডে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার প্রতিষ্ঠা লাভ করে। 1872 খ্রিস্টাব্দে ব্যালট আইন বিধিবদ্ধ হয়। এ আইনে জনসমক্ষে ভোট না দিয়ে ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের নীতি গৃহীত হয়। 1885 খ্রিস্টাব্দের এক আইনে স্থির হয় যে বিত্তহীন ব্যক্তিরাও পার্লামেন্ট নির্বাচন প্রার্থী হতে পারবেন। এ বছরে জনসংখ্যার সমানুপাতে নির্বাচনী এলাকাও নির্দিষ্ট হয়। 1911 খ্রিস্টাব্দের এক আইনে পার্লামেন্টের সদস্যদের বেতন প্রদানের ব্যবস্থা করা হয়। এছাড়া চার্টিস্ট আন্দোলনের অনেক পরোক্ষ ফলও ছিল। চার্টিস্ট আন্দোলন চলাকালীন সময়ের সাহিত্য দরিদ্র জনগণের দুঃখ দুর্দশা সুন্দরভাবে প্রকাশ পাওয়ার কারণে তাদের অবস্থার উন্নতিকল্পে অনেক ব্যবস্থা গৃহীত হয়। চার্টিস্ট আন্দোলন সে সময়কার লেখকদের চিন্তাধারাকেও প্রভাবান্বিত করে। জে.এম. মিল চার্টিস্টদের আন্দোলনে বিশেষভাবে প্রভাবান্বিত হন। এ আন্দোলন দেশের গণতান্ত্রিক আন্দোলনকেও অনুপ্রাণিত করে। এই ছিল আজকের চার্টিস্ট আন্দোলনের মূল আলোচ্য বিষয়। তাহলে এখানে আমরা কি আলোচনা করলাম? চার্টিস্ট আন্দোলন, চার্টিস্ট আন্দোলনের প্রকৃতি, চার্টিস্ট আন্দোলনের কারণসমূহ, চার্টিস্ট আন্দোলনের গতি, চার্টিস্ট আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ এবং সবশেষে আমরা আলোচনা করেছি চার্টিস্ট আন্দোলনের মূল্যায়ন সম্পর্কে। তো এই ছিল আজকের আলোচনার মূল আলোচ্য বিষয়। তো তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।